নমস্কার, আপকি আদালতে আপনাদের স্বাগত জানাই। আপকি আদালতে আজ পেশ করব এমন এক পার্সোনালিটিকে যাকে আপনারা ১৯ বছর অবধি ক্রিকেটের জগতে অ্যাকশনে দেখেছেন। এমন মানুষ যার বলে বড় বড় ব্যাটসম্যান ঘাবড়ে গেছেন, আর উনি যখন ব্যাটিং করেন তখন বড় বড় বোলার ঘাবড়ে যেতেন। পেশ করছি আজকের মোকদ্দমা আপকি আদালতে। পাকিস্তানের ক্রিকেট টিমের প্রাক্তন ক্যাপ্টেন ওয়াসিম আকরাম আপকি আদালতে হাজির হন। আপকি আদালতে অভিযুক্ত আছেন, জনগণও আছেন, আর অভিযোগের লিস্টও তৈরি। আর এই মোকদ্দমা শুরু করার আগে আজকের জাজ কল্যাণকরের অনুমতি চাইব মামলা শুরু করার জন্য। এবার এই মোকদ্দমা শুরু করা হোক। তাহলে মামলা শুরু হচ্ছে। আপকি আদালতে প্রথম অভিযোগ ওয়াসিম আকরামের ওপর। আপকি আদালতে ক্রিকেট স্টার ওয়াসিম আকরামের ওপর অভিযোগ হলো যে ওনার অ্যারোগেন্স পাকিস্তানি টিমের ক্ষতি করেছে। ওয়াসিম সাহেব, এটা কি সত্যি 18 বছর বয়সে যখন আপনি ক্রিকেট খেলা শুরু করেছিলেন পাকিস্তানি টিমের জন্য, তখন আপনাকে প্রিন্স অফ পাকিস্তান বলা হতো খুব ভালোবেসে? আমরা যখন 89 সিরিজে অস্ট্রেলিয়া গেছিলাম, সেখানে আমি আউট করেছিলাম, আর তারপর গট সাম রানস অ্যাজ ওয়েল। আমার প্রথম শতরান ছিল ইমরানের সাথে পার্টনারশিপে। দ্যাট ওয়াজ এক্স্যাক্টলি 1989। আই থিঙ্ক তারপর থেকে সেখানকার নিউজ পেপারে হেডলাইন দেওয়া হয়েছিল। আমি একবারই পড়েছিলাম, আজ মানুষজন তো এতটা রেগুলার বলেনি আর আমাকে। তারপর আপনাকে কিং অফ সুইং সবাই বলতে লাগলো? নট স্ট্রেট অ্যাওয়ে, এভেনচুয়ালি আমি 10 বছর খেলেছি, উইকেট নিয়েছি। আই থিঙ্ক তারপর যখন রিভার্স সুইং আমি শুরু করলাম, আই থিঙ্ক তারপর থেকে প্রেস এসে আর মানুষজন বলতে শুরু করলো এই জিনিসটা। অনেক হাততালি বেজেছে, অনেক অ্যাডমিরেশন পেয়েছেন। হ্যাঁ, অনেকটাই। মানে অবভিয়াসলি মানুষ এত ভালোবাসা দিয়েছে ওভার দ্য ইয়ার্স, আর অবভিয়াসলি তারা ততটাই ক্রিটিসাইজ করেছে যখন খারাপ খেলেছি। এগুলো গেমের একটা অংশ। অ্যাগেন অনেক ভালোবাসাও পেয়েছি। কিন্তু যখন আপনি ক্যাপ্টেন হলেন আর হারতে শুরু করলেন, তখন সেম অফ পাকিস্তান বলতে শুরু করলো মানুষ? হ্যাঁ, অবশ্যই, ইটস আ পার্ট অফ কালচার। এটা কালচারের একটা অংশ। যেভাবে আপনাকে লোকজন উপরে তোলে, ঠিক সেইভাবেই আপনি খারাপ করলে আপনাকে নিচেও নামিয়ে দেয়। দ্যাট ইজ এ পার্ট অফ আওয়ার কালচার। আমাদের মানুষজন বেশিরভাগই জিজ্ঞাসা করে যে পাকিস্তান ইন্ডিয়ান টিম কনসিস্টেন্ট কেন নয়। তখন আমি তাদের এটা বলি যে আমাদের কালচারে কি কনসিস্টেন্ট আছে? একটা জিনিস আছে যেখানে একটা কমিটি তৈরি হয়, তার মধ্যে লড়াই হয়। তো এটা তো পাকিস্তানের টিম, আর আমিও তো পাকিস্তানি। তাই কনসিস্টেন্সি তখন আসে যখন আপনার পেছনে সম্পূর্ণ একটা ব্যাকিং থাকবে ক্রিকেট বোর্ডের। তারা আপনাকে পুরো ব্যাক করবে। আর যেমন এনজাম আমাকে ব্যাক করেছে, ফর ইনস্ট্যান্ট একটা এক্সাম্পল ধরে নি, 2 বছর ধরে একটা ক্যাপ্টেনকে রাখা, আবার 2 বছরের মধ্যে তাকে পাল্টে দেওয়া। তাই যে 2 বছর ধরে ক্যাপ্টেনশিপ করছে তার টিমটাই তো ভালো হবে, তাই না? আপনি বলছেন আপনি যখন ক্যাপ্টেন হলেন তখন কারোর ব্যাকিং আপনি পাননি? অ্যাট দ্য টাইম আই ওয়াজ ভেরি ইয়াং, আই ওয়াজ 24 ইয়ার্স ওল্ড। তারপর অনেক সময় পেয়েছি, অনেক সময় পাইনি। ক্রিকেট বোর্ড চেঞ্জ হতে থাকতো। ক্রিকেট বোর্ড সেখানে তো এভরি 3 মান্থস চেঞ্জ হতো। তাই চেয়ারম্যান গেলে পরে তখন সমস্ত ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেশন চেঞ্জ হয়ে যেত। কিন্তু এটাও কি সত্যি যে আপনি যখন ক্রিকেটের ক্যাপ্টেন হলেন পাকিস্তানি টিমের, তখন সমস্ত টিম আপনার বিরুদ্ধে রিভোল্ট করে দিয়েছিল, বিরোধিতা করেছিল? হ্যাঁ, অবশ্যই। সেটা মানে আমি বলতে পারি যে ভুলটা দুতরফেরই ছিল। আর মোস্টলি মেবি জিম্বাবুয়ের টিম এসেছিল এক্স্যাক্ট সিচুয়েশন, যে আমার মতো ঠিক আছে, আমিও অ্যারেগেন্স ছিলাম দ্যাট টাইম। আমি ছোট ছিলাম, 24 বছর বয়স ছিল। জিম্বাবুয়ের টিম এসেছিল, আই ওয়ান্টেড গ্রিন উইকেটস। এখন তার মধ্যে অনেক ব্যাটসম্যান আপসেট হয়ে গিয়েছিল যে গ্রিন উইকেট কেন তৈরি করছে। আমরা তো 500 রান করেছি জিম্বাবুয়ের বিরুদ্ধে। প্রথমবার ওরা খেলছিল, তখন খুব কষ্ট করে আমরা সিরিজ 2-1 জিতেছিলাম। আর সেই সময় আমাদের যে চিফ এক্সিকিউটিভ ছিলেন তিনি ছিলেন মাজিদ খান, যিনি কোনোদিনও কোনো ক্রিকেটারকে সাপোর্ট করেননি। ওনার ক্রাইটেরিয়া ছিল যে এই ছেলেটা ইংরেজি জানে, তাই ওকে ক্যাপ্টেন করে দেওয়া হোক, আর যে ইংরেজি জানে না তাকে ড্রপ করে দেওয়া হোক। সো আই থিঙ্ক দ্যাটস এ টোটালি রং ক্রাইটেরিয়া অল টুগেদার। তাই এর জন্য খুব সমস্যা হয়েছিল ছেলেদের। আর তখনই সবাই ঠিক করে নিয়েছিল যে আমরা রিভোল্ট করবো ওনার বিরুদ্ধে। তাই তখনই ঝামেলাগুলো শুরু হয় আর কি। কিন্তু এটাও কি সত্যি যখন সবাই রিভোল্ট করেছিল তারপর ইমরান খান আপনাকে পরামর্শ দিয়েছিলেন যে এবার একটু বাড়িতে বসে থাকো, ক্রিকেট আর কি আছে? হ্যাঁ, একদম। আমাকে উনি প্রেসে বলেছিলেন যে ওয়াসিম শুড বি ট্যুরিং টু নিউজিল্যান্ড। ওর সাথে যে অন্যায় হয়েছে সেটা হয়েছে প্লেয়াররা, ওর 11-12 জন প্লেয়ার, ওর বিরুদ্ধে 15 জনের মধ্যে যদি তাহলে গিয়ে কি করবে। আমি তখন সে সময় ভেবেছিলাম আমি 24.5 বছরের ছেলে, নিজের কালচারে আপনি জানেন কতটা ভাবতে পারবো। কিন্তু আমি বুঝতে পারি আমি তো ক্রিকেট খেলবই, আমি তো খেলা ছাড়বো না। লড়াই আর নো লড়াই, নো ডিফারেন্সেস। আর আমি ঠিক করে নিই আমি যাবো আর আমি খেলবো, আর তাতে আমার গর্বিত। আমার ওয়াইফ আমাকে সাপোর্ট করে যে তুমি অবশ্যই যাবে ট্যুরে। আমি গেলাম, সেখানে গিয়ে 3টি ম্যাচে 25 থেকে 27টা আউটও করেছি, 3টি টেস্ট ম্যাচের মধ্যে। আর ইন দি এন্ড আই থিঙ্ক ইট ওয়াজ জাস্ট আ ম্যাটার অফ টাইম যে ছেলেগুলোর সাথে পরে ওই ট্যুরে কারোর সাথে কথা হতো না। বোলিং করেছি, সেলিব্রেশনও হতো না, হালকা করে হাত মিলিয়ে নিতাম। 9 থেকে 11 জন ছিল আমার সাথে কথাই বলতো না, আমিও ওদের সাথে কথা বলতাম না।
কিন্তু শেষমেশ কি হলো, টিমের জন্যই তো ভালো হলো, পাকিস্তানের ভালো হয়েছিল। আমি ভীষণ রেগেছিলাম, আর আমি ঠিক করি আমি মাঠেই রাগটা দেখাবো, ছেলেদের সাথে লড়াই করব না, মাঠেই আমি রাগটা দেখাতে চাই। আমি শুনেছি যে কখনো সখনো গালাগালিও দেওয়া হতো। না, এটা হলো রং কনসেপ্ট। আমি এই বয়সে এসে, সেই বয়সেও এখন যেটা হলো, পাকিস্তান টিমে ঝগড়া হয়েছে, ইন্ডিয়ান টিমে ঝগড়া হয়েছে, ব্যাট তুলে নিয়ে একে অপরকে চড়থাপ্পড় মেরেছে, এমন ধরনের কোনো কিছু কখনো সেরকম হয়নি। মেবি ডিফারেন্স অফ ওপিনিয়ন হয়েছে, আর মেবি আমাদের কখনো গালাগালি সেরকম হয়নি, কিন্তু কোনো কথাবার্তা হতো না, কখনো ঝাপটাঝাপটি ব্যাট তুলে মারা এরকম কোনো পরিস্থিতি হয়নি। আমাকে একজন ক্রিকেটার এটা বলেছে, যখন সচিন তেন্ডুলকর ইংল্যান্ডে ম্যাচ চলছিল, এটা ওয়ার্ল্ড কাপের কথা 2003-এর, যখন উনি 4 ছক্কার ঝড় তুলেছিলেন আর সমস্ত পাকিস্তানি বোলার মার খাচ্ছিল, তখন আপনার আর ওয়াকার ইউনুসের মধ্যে বেশ কথা কাটাকাটি হয়েছিল। 2003 সাউথ আফ্রিকাতে, 3 বছর আগেকার কথা, আমার মনে নেই। অবভিয়াসলি ওয়াকারও প্রেশারে ছিল, আমিও প্রেশারে ছিলাম। আই থিঙ্ক সেটা প্রথম ওভারে ও শোয়েবকে চেঞ্জ করে দিয়েছিল। আই রিমেম্বার তার আগে সচিন একটা ফেমাস ছক্কা মেরেছিল, যেটা এখনো পর্যন্ত সব টিভি চ্যানেলে চোখে পড়ে। প্রায় 3 বছর পার হয়ে গেছে, কিন্তু চোখে পড়ে। তো তারপর হি ওয়াজ আ মেইন বোলার। শোয়েবও যখন একটু ঘাবড়ে গিয়েছিল, ওই ক্যাপ্টেন একটু ঘাবড়ে গিয়েছিল। কোনো টিমের ক্যাপ্টেন যখন ঘাবড়ে যায়, তাহলে আই থিঙ্ক তার জন্য একটু পার্থক্য তো হবেই। আই থিঙ্ক আমি ওকে বলেছিলাম ওকে লেগে থাকতে দে, তার মধ্যে ওয়াকার সে ওকে আউট করে দিয়েছিল। বাট আমি বলেছিলাম শোয়েবকে যে ও ট্রাই করুক, লেটস সি হি মাইট গেট আ উইকেট। বাট আই থিঙ্ক সেই ব্যাপারটা নিয়ে ডিফারেন্স অফ ওপিনিয়ন হয়েছিল। ও বলেছিল থার্ড ম্যানে চলে যাও, আমি চলে গেলাম। কিন্তু এটা কি সত্যি যে ওয়াকার আপনাকে আন্ডার বোল করতো, ততটা বোলিং দিত না যতটা না, দেওয়া না, উচিত ছিল? একদম ভুল কথা। ওয়াকার কোনোদিনও নিজের ক্যাপ্টেনশিপে এরকম করেনি। ঠিক আছে, ও আসলে একটু যখন ছেলেরা এন্ডে 2003-এ ছেলেরা যেটা ফিল করতো ওয়ানডেতে, তাদের জায়গা নেই। এই জন্য টিমের পারফরমেন্স ভালো ছিল না, কিন্তু ও আমাকে আন্ডার বল করেনি, বিকজ অ্যাজ এ ক্যাপ্টেন হি ওয়ান্টেড টু উইন অ্যাজ ওয়েল। তো ওকে জিততেও হতো। তাই আপনি যদি মেন বোলারকেই বোলিং না করান, যাকে উইকেটগুলো নিতে হতো, তাহলে পরে ক্যাপ্টেনের নিজেরই তো লোকসান হবে। তাই জন্য ও কোনোদিন আমার সাথে এরকম কিন্তু করেনি। সেই সময়কার পাকিস্তানি প্রেসের কথা যদি ধরা হয়, তো এটা বলা হয় যে এই জন্য হেরেছে যে কারণ ওয়াকার আর আপনার মধ্যে প্রচুর ঝগড়া হতো, ঝামেলা হতো। না, 10 বছর তো পাকিস্তান প্রেস একটা এরকম সুযোগ পেয়ে গিয়েছিল যে যাই হোক না কেন ওয়াসিম আর ওয়াকারের ঝগড়া হয়েছিল বলে। ওদের একটা কিছু সাম অড রিজন। ঠিক আছে, আমাদের মধ্যে ডিফারেন্স ওপিনিয়ন হয়েছে। আমি আর ওয়াকার ইয়াং ছিলাম, ওয়াকার আমার ভাইস ক্যাপ্টেনও ছিল, ও লেটে আসার খুব শখ ছিল, তা এখনো আছে। তো এর জন্য একটু সমস্যা হতো, আমি কন্ট্রোল করতে জানতাম না সেই সময়। সাইকে বুঝতে পারতাম না যে আমি ওয়াকারকে ডিসিপ্লিন কিভাবে করব। বাট ও পরে আস্তে আস্তে নিজেকে ইমপ্রুভ করে নেয়। এখন 1 মিনিট আগে চলে আসে, ইউজুয়ালি 5 মিনিট লেটে আসতো। আমি তো নিউজ পেপারে এক জায়গায় এটাও পড়েছি যে ওনার মাসেল পুল হয়ে গেছিল, ঘাড় উঁচু হয়ে গেছিল, তখন বলা হয়েছিল যে ওয়াকার আর ওয়াসিমের ঝগড়া হয়েছিল বলে দুজনের ঘাড় মুচকে গেছে। না, যেমন আমি বললাম, আমাদের কখনো হাতাহাতি হয়নি, কখনো গালাগালি হয়নি। তবে একে অপরের সাথে ছোট মেয়েদের ছেলেদের মতো কথা বলতাম না। মানে জানেন তো, ওই শেষের দিকে আর কি, মানে সবকিছু ঠিক হয়ে যায়। আমাদের হয়তো ওপিনিয়ন আলাদা আলাদা ছিল, বাট ঠিক আছে না, এখন আমরা খুব ভালো বন্ধু, দ্যাটস এ গুড সাইন। জাভেদ মিয়াঁদাদও আপনাকে অনেক ক্রিটিসাইজ করতো। ভীষণ, উনি সবসময় আমার পেছনে লাগতেন। আসলে কারণটা হলো, এক তো একটা, এই টিমে আমাকে এনেছিল জাভেদ মিয়াঁদাদ, এতে কোনো সন্দেহ নেই। যখন উনি আমাকে সিলেক্ট করেছিলেন, আমার যেটা ছিল তৃতীয় টেস্ট ম্যাচ, যেটা ছিল ফার্স্ট ক্লাস ম্যাচ, থার্ড ফার্স্ট ক্লাস গেম ওয়াজ আ ফার্স্ট টেস্ট ম্যাচ, সো আই কেম ইনটু টিম উইথ আ টোটাল ফ্লুক। তখন জাভেদ ফট করে বলে যে এই ছেলেটাকে আমাদের নিউজিল্যান্ডে নিয়ে যেতেই হবে। ও তখন ক্যাপ্টেন ছিল, কিন্তু শেষে আমি ওকে ড্রপ করে দিই। 95-এ ড্রপ করেছিলাম, তাই সেই কারণে উনি আমাকে খুবই ক্রিটিসাইজ করেছিলেন। এখনো আমার উপর রেগেই থাকেন উনি। তো এই ব্যাপারটা অন্যায় নয় কি, যে মানুষটা আপনাকে চান্স দিয়েছে, যে আপনাকে ক্রিকেটে এনেছে, যিনি আপনাকে খেলার সুযোগ দিয়েছেন, তাকে আপনি টিম থেকে ড্রপ করে দেবেন? কোনো মানুষ যখন চলতে পারছে না, তার কাছে প্লেয়ারও আছে, তার মানে আমি এই জন্য তাকে টিমে নিয়ে নেব? আমাকে তো টিমের ভালো ভাবতে হবে। পাকিস্তানের একটা টিম রয়েছে, সেখানে একটা দেশকে জিততে হবে, তাই না? আর ইটস নট দ্য ম্যাটার অফ যে একজন আমাকে 20 বছর আগে ফেভার করেছিল, আমি তাকে ফেভার করব যাতে তার জন্য একটা ইয়াং ছেলের টিমের জায়গা হচ্ছে না। দ্যাট ওয়াজ দ্য অনলি রিজন। আপনার এই কথাটা আমার মাথায় ঢুকছে না যে ফিল্ডে তো ওয়াকারের সাথে আপনার কথা হতো না, 10 বছর কথা হয়নি, কিন্তু জাভেদ মিয়াঁদাদের সাথে তো বেশ ঝগড়াঝাটি হতো। না, উনি বড় ছিলেন, কোনোদিনও খারাপ ব্যবহার করেননি। উনি হয়তো আপনার সাথে খারাপ ব্যবহার না, উনি করেছেন। কখনো খারাপ ব্যবহার করেননি আমার সাথে, আর কখনো করেননি এমনটা। উনি ড্রপ হওয়ার পর আমাদের একটু সমস্যা হয়েছিল। ইয়াং ক্যাপ্টেন যখন টিমে আসে, ফর ইনস্ট্যান্ট আপনি যখন যুবরাজকে ক্যাপ্টেন করে দিলেন ইন্ডিয়ান টিমের, তখন সচিন তেন্ডুলকর যদি লেটে আসতে শুরু করে বা ডিসিপ্লিন খারাপ করে, তাহলে যুবরাজ বুঝতেই পারবে না যে সে কি করবে। একজন এত বড় গ্রেট প্লেয়ার যদি সে জেনে শুনে অনেকবার লোকজনের কথা শুনে অত্যাচার করে, তাহলে মেবি ওটা ছিল কারণ। কিন্তু জাভেদ ভাই কোনোদিন আমার সাথে অসভ্যতামি করেনি, আর আমার সাহস নেই যে আমি এত বড় প্লেয়ারের এত বড় নামের সাথে অসভ্যতামি করব। এমনিতেও ছোটবেলা থেকে শেখানো হয়েছে যে সবসময় বড়দের সম্মান আপনি করো। শুধু কথা বলা বন্ধ করে দিতেন। হ্যাঁ, ইটস এ বেটার ওয়ে।
অনেকগুলো অভিযোগ আছে আপনার উপর, অনেক লম্বা লিস্ট আছে প্রশ্ন আর অভিযোগের। আই ক্যান ইমাজিন। একটা ব্রেকের পর আমরা আবার ফিরে আসব। ওয়াসিম আকরামের উপর জনগণের মোকদ্দমা জারি থাকবে একটা ব্রেকের পর। আপকি আদালতে আজ প্রশ্ন এবং অভিযোগের ঘেরাটোপে রয়েছেন পাকিস্তানের ক্রিকেট স্টার ওয়াসিম আকরাম। আপকি আদালতে পরবর্তী অভিযোগ ওয়াসিম আকরামের উপর। আপকি আদালতে ক্রিকেট স্টার ওয়াসিম আকরামের উপর অভিযোগ হলো যে ইনি জেনে শুনে বিতর্কের সৃষ্টি করেন। ওয়াসিম সাহেব, একের পর এক কন্ট্রোভার্সি রয়েছে। ওয়েস্ট ইন্ডিজ গেছিলেন, তখন সেখানে নিউজ পেপারে ছেপেছিল যে আপনি গাঁজা খেয়েছিলেন আর গাঁজা খেয়ে ক্রিকেট খেলতে নেমেছিলেন। হ্যাঁ, অবশ্যই কন্ট্রোভার্সি তো আছেই। লাইক আই সেড, ছোট ছিলাম, এসব ভুল হয়েছে, সবকিছুই করেছি, কিন্তু সব শেষে নিজের ভুল থেকেই আমি শিখেছি। শেষে কি হচ্ছে সেটাই আসলে দেখার। আপনি ইরফান পাঠানকে যখন বোলিং এর ট্রিক শেখাচ্ছিলেন, তখন ওখানকার নিউজ পেপারে ছাপা হয়েছিল যে আপনি তো পাকিস্তানের ক্রিকেটের লোকসান করছেন, আপনি সেই ট্রিক্স ওনাকে শেখাচ্ছেন যাতে পাকিস্তান হেরে যায়। এখন দিলে তো এটা তো বুদ্ধির বিষয়, তাই না? এখন ওদের কতটা বুদ্ধি আছে সেটা বেসিকভাবে আপনি চিন্তা করতে পারেন। আর এবার ইরফান পাঠানকে আমি বলেছি যে এটা যে কেউ বলতে পারে, নর্মাল সুইং বলেছি মাত্র। পাকিস্তানের ব্যাটসম্যানরা অভিযোগ করেছে আমাকে, ও আউট করেনি গিয়ে 2-4টে, নাকি আপনি ওকে বলে দিয়েছেন নাকি? তখন আমি ওর দিকে তাকিয়ে থাকি আর বলি যে ভাই, যদিও ঠিকমতো খেলে তবেই তো ঠিক হবে, তাই না? আমার কাছে আমাকে আবার কি জিজ্ঞাসা করছো? তখনই বোঝা যায় যে ওদের মানসিকতাটা আসলে। ইরফানের মধ্যে ভালো ট্যালেন্ট আছে, ও ভালো বোলিং করেছে, আমি ওকে যা বলেছি সেটা ও যদি তাড়াতাড়ি পিক করে নেয় তাহলে তো ক্রেডিট গোজ টু ইরফান, নট টু মি। কারণ ও 1 মাসের মধ্যে সবকিছু ঠিক করে নিয়েছে, যেটা আমার মতে ইম্পসিবল, কিন্তু হি ডিড ওয়েল অ্যান্ড আই এম হ্যাপি ফর হিম। যদি পাকিস্তানের বা তাদের প্রেসের এর জন্য আমার বিরুদ্ধে অভিযোগ থাকে, তাতে আমার কিছু যায় আসে না। এবার আমি সেই বয়ানের কথা বলছি যেটা আপনি স্টেটমেন্ট দিয়েছেন। এটা মে 2005-এর রিসেন্ট কথা, যখন ওয়েস্ট ইন্ডিজে খেলার সময় শোয়েব আখতারকে টিমে যুক্ত করেননি, তখন পাকিস্তান প্রেস লিখেছিল যে আপনি সিলেক্টরদের বলেছিলেন যে এরা সবাই পাগল হয়ে গেছে। হ্যাঁ, আমি একদম এটাই বলেছিলাম। আই থিঙ্ক ক্রিকেটের পরে আমি রিয়েলাইজ করেছি যে আমার যা মনের ইচ্ছা আমি বলতে পারবো। যখন ক্রিকেট খেলবেন তখন আপনাকে একটা গণ্ডির মধ্যে থেকে কথা বলতে হবে। আপনার কথার জন্য যদি ক্ষতি হয় তাহলে আপনাকেও পিসিবি ব্যান করে দেবে, ফাইন করে দেবে। সো যেটা আপনি মনে করেন যেটা যে জিনিসটা ঠিক আছে, আই থিঙ্ক সেটাই বলা উচিত, তাতে সংকোচের কিছু নেই। আমাদের কালচারের মানুষ সেটা বলে না, কারণ আমার পিসিবিতে চাকরি করার দরকার নেই বা অন্য কোনো অর্গানাইজেশনও, তাই না? আই এম হ্যাপি উইথ মাই জব উইথ দ্য এসপিএন স্টার স্পোর্টস অ্যান্ড আই এম এনজয়িং মাই লাইফ। তবে একদিকে ইনফ্যাক্ট আমি যদি কালোকে কালো না বলি, যদি সাদাকে সাদা না বলি, তাহলে কে বলবে? কিন্তু কনসিস্টেন্সি নেই। আপনি একবার বলেছিলেন যে ওকে টিমে যুক্ত করা উচিত, কিছুদিন পর এটা সেপ্টেম্বর 2005-এর স্টেটমেন্টে আপনি বললেন যে শোয়েব খেলে কম, বকবক করে বেশি। আসলে সেটা টিমে আসার কথাটা নয়, ইটস সো টোটালি ডিফারেন্ট বয়ান অল টুগেদার। ও যখন এসেছে স্টুপিডের মতো বয়ান দেয় যে আম লাইক আ জাম্বো জেট, আম লাইক আ ফেরারি। ও অস্ট্রেলিয়াতে গিয়ে বলে যায় যে ওরা 10 জন ছিল আর আমি একা। যে ধরনের এই ধরনের বয়ান দেওয়ার পরে অবভিয়াসলি ইউ হ্যাভ টু সে সামথিং। ড্রপ করাটা অন্যায় ছিল, কিন্তু এটা হলো একজন ক্যাপ্টেন আর কোচের যে কাজ, ডিসিপ্লিন হয় না তাকে ডিসিপ্লিন করে দেওয়া। এমন নয় যে বাচ্চাদের মতো এসে পিসিবির কাছে অভিযোগ করবে। ওইদিকে এক দফা কোনো টপ প্লেয়ারকে ট্যুর থেকে ফেরত পাঠানো, যদি ডিসিপ্লিন করতে হয় তাহলে টপ থেকেই করো। ইফ ইউ হ্যাভ দ্য গার্ডস, বেসিক্যালি আমি খুবই মাইল্ড শব্দ ব্যবহার করেছি, ইফ ইউ হ্যাভ দ্য গার্ডস, ওখান থেকে শোয়েবকে এক দফা ফেরত পাঠানো। ফাইন করলে পরে শোয়েবকে গোটা টিমটা তীরের মতো সোজা হয়ে যেত। একদিকে ফিরে এসে ওর ক্রিকেটের বোর্ডের কাছে অভিযোগ জানায়। যদি আপনি ক্যাপ্টেন হতেন তাহলে শোয়েবের সাথে কি আমি করতেন? আমার ক্যাপ্টেন্সিতে খেলেছি, 99-এর ক্যাপ্টেন্সিতে শোয়েব শুরু করেছিল। আমি 2-4টে গালাগাল দিতাম, ওকে ফেরত পাঠাতাম, ও ঠিক হয়ে যেত। তারপর কি ও এটা বলতো না যে এ পাগল হয়ে গেছে, গালাগালি দিচ্ছে? বিশ্বাস করুন, লোকে ওর কথা মানতো না, আমারটাই মানতো। ওরা জানে যে ও পাগলা। যখন এটা ছাপা হয় যে আপনি ইন্ডিয়ান টিমের কোচ হতে চান, আই নো, সেটা এটা পুরোপুরি বাড়াবাড়ি হয়ে গেল। অফার কেউ করেনি ইন্ডিয়া থেকে। আমি ইন্ডিয়াতেই ছিলাম সেই সময়ও, নতুন এসপিএনে জয়েন করেছিলাম, সেখানেই ছিলাম। আর আমি একটা শহর থেকে অন্য একটা শহরে ট্রাভেলিং করছিলাম। তখন আমি নিউজ পেপারে পড়েছিলাম প্রথম পাতায়। আমি বললাম আমি তো অফার পাইনি, কে লিখলো এইসব? যদি আসতো আই উড হ্যাভ বিন হ্যাপি, বাট নোবডি অফার মি। কেউ আমাকে অফার করেনি তখন। যদি অফার পান ইন্ডিয়ান টিমের কোচ হওয়ার, তাহলে সেটা অ্যাকসেপ্ট করবেন? কোচিং করা স্কিল আমার নেই, কনসালটেন্সি আছে, ইয়েস আই ক্যান হেল্প ইউ। আমার এখানে একটা অদ্ভুত কালচার আছে যে যেই কোচ হতে চায় সেটা হয় পাকিস্তান টিমের অথবা ইন্ডিয়ান টিমের। এখন অ্যালান বর্ডারকেই দেখুন, সে আন্ডার 19-এর কোচ হয়ে আছেন, যাতে যেখান থেকে ও প্লেয়ারদের জন্ম দিতে পারে। ওর দেশে ওই দিকে, এখানে এই কারণে, যার কারণে অনেক বেশি টাকা পাওয়া যায়, এক্সপোজার পাওয়া যায়। দেশকে দেখতে গেলে তাহলে আন্ডার 19-এর কোচ হও, বাচ্চাদের শেখাও যাতে পরবর্তী সময় নিজের দেশের জন্য খেলতে পারে। জনতার মধ্যে থেকে যারা প্রশ্ন করতে চান
হ্যাঁ, আপনি ওখানে। ওয়াসিম ভাই, আপনি ক্রিকেটের সম্পর্কে অনেক কিছু জানেন, তাহলে আপনি কোনো টিমের কোচ কেন হচ্ছেন না? কিছুদিন আগেই আমি আপনার ইন্টারভিউতে পড়েছিলাম যে আপনি কোচ হতে চান না। ভাই একটা বড় প্রশ্ন লোকেরা আমাকে জিজ্ঞাসা করতে যে আপনি পাকিস্তানের কোচিং কেন করছেন না। আমি আপনাদের ইরফান পাঠানের কথা অল্প কিছু বলেছি। পাকিস্তানে আমাকে নিউজ পেপারে উড়িয়ে দিয়েছে কাগজের মধ্যে। কোচিং হলো একটা ডিফারেন্ট স্কিল, যেটা হলো এর জন্য ধৈর্যের প্রয়োজন, যাকে অর্গানাইজ হতে হবে, আর আমি আমার মধ্যে দুটোই নেই। আর প্লাস ইভেনচুয়ালি যদি কখনো অপরচুনিটি আসে তাহলে অবশ্যই ভাববো কনসালটেন্ট হতে পারি। দিস মাচ আই ওয়েট টু ক্রিকেট। কোনো ইয়াং ছেলে আমার কাছে যদি কোনো কনসালটেন্টি সম্পর্কে জিজ্ঞাসা করতে আসে, সেটা আমার দায়িত্ব যে আমি তাকে বলবো। এই জন্য আমি ইরফানকে বলেছি যে বাকি বোলারদের আমি এই কারণেই সবসময় বলি, আমি গিয়ে পাকিস্তানের ক্রিকেট বোর্ডের গেটের সামনে গিয়ে পড়তে পারবো না যে আমাকে চাকরি দাও। এই তো ওদের যে চিঠি এসেছে আমার কাছে। ফানি কথা হলো যে পিসিবির চিঠি এসেছে আমার কাছে অ্যাবাউট 2 উইকস, অ্যাবাউট 3 উইকস অ্যাগো, যেখানে লেখা ছিল যে কিছু জব যেগুলো অ্যাভেলেবেল আছে, তার মধ্যে ছিল ডিরেক্টর অফ ন্যাশনাল একাডেমি। আর তার জন্য কোয়ালিফিকেশন ছিল যে তুমি যদি লেভেল 1 লেভেল 2 এর কোচিং কোর্স করে আসো তাহলে চাকরি পাবে। মানে 400 ওয়ানডে খেললাম, 150 টেস্ট ম্যাচ খেললাম, সেটা ডাজেন্ট ম্যাটার, লেভেল 1 আর লেভেল 2 এর কোর্স করে আসতেই হবে অবশ্যই, আর সেটাও ইংল্যান্ডে গোরাদের কাছ থেকে। কিন্তু ওয়াসিম, একটা প্রশ্ন তো উঠেই যায় যে 400টা ওয়ানডে খেলেছে, যে এতগুলো টেস্ট ম্যাচ খেলেছে, পাকিস্তানের জন্য ম্যাচ জিতিয়েছে, পরবর্তীকালে তাকে টিম থেকে এমন ভাবে বের করে দেওয়া হলো যেমন দুধ থেকে মাছি তুলে ফেলা হয়। আগেন দিস ইজ, যদি এটা না হতো তাহলে হয়তো আমি অবাক হতাম। আগেন দিস ইজ পার্ট অফ আওয়ার কালচার, এটা হলো কালচারের অংশ। এখন সৌরভ গাঙ্গুলির সাথে দেখুন না কি হচ্ছে এখানে, তাকেও তো এটাই করার চেষ্টা করছে ওরা। আমরা যে পড়ে যাই তাকে আবার ফেলে দিই, অ্যান্ড দিস শুড বি অপোজিট নাও। এখন সৌরভ গাঙ্গুলির বয়স মাত্র 33 বছর, ঠিক আছে, ও খারাপ খেলছে, ঠিক আছে, আউট অফ ফর্ম, কিন্তু ওর মধ্যে তো ক্রিকেট তো এখন আছে, তাই না? ঠিক আছে, ক্যাপ্টেনও নয়, দ্যাটস ওকে, কিন্তু ওর মধ্যে ক্রিকেট তো আছে, ওকে একটু ব্যাক করি নাও। আমি ওকে ব্যাক করে নিচ্ছি, তখন মানুষ বলবে যে ওকে কেন ব্যাক করা হচ্ছে, কারণ আমি জানি ও এখন কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। যখন কোনো প্লেয়ার এরকম হয় তখন মানে আমি তখন অসন্তুষ্ট হয়ে পড়ি। একদম ঠিক কথাই বলেছে, আমাকে তো এইভাবে বের করা হয়। তো এত অ্যাডমিরেশন পাওয়ার পর যখন আপনাকে বের করে দেওয়া হলো, তখন নিশ্চয়ই শায়ের কথা মনে পড়লো আপনার, বড়ে বেআবরু হোকার তেরে কুচে সে হামনে। হ্যাঁ অবশ্যই, মানে আমার কোনো রিগ্রেট নেই, আমি অবসর নিয়েছি, আমি খুশি। যদি আমি আরো 6 মাস খেলতাম বা বছর খানেক পর, ইনস্টেড অফ আমাকে ড্রপ করতোই, তাই না? আমি বললাম যে ভাই ব্যাস ছেড়েই দিই। লোক এই কথা বলার আগেই যে আপনি আরো 1 বছর খেলতে পারতেন, তখন বলে আরে ও তো বুড়ো হয়ে গেছে। যখনই ভারতের সাথে আপনাদের ক্রিকেট ম্যাচ হোক বা হকি ম্যাচ হোক, তখন একটা যে স্পিরিট হয়, যে স্পোর্টস স্পিরিট হয়, যেটা তার জায়গায় ঝগড়াই বেশি হয়, মানে লড়াই ঝগড়াই হয়, খেলার মানসিকতা কম থাকে এতে, আপনি মানে কোন শত্রুদের মতো খেলা হয় আর কি। এটা আপনি কোন টিভি চ্যানেলে দেখেছেন? এটা সব টিভি চ্যানেল দেখি। আমি প্রতিটা টিমের বিরুদ্ধেই খেলেছি, আমরা প্লেয়ারদের গালাগাল দিই, সবাই সবাইকে দিয়ে থাকে, ঠিক আছে, এতে কোনো সমস্যার কিছু এটাকে নেই, কি তাই না? স্পোর্টসম্যান স্পিরিট বলা উচিত? অবশ্যই এটা স্পিরিট। অস্ট্রেলিয়ারা যখন করে তখন সেটা ঠিক, আমরা যদি করি তাহলে আমরা ভুল। না, তা তো আপনাদের সব টিমের সাথেই, আর মানে ওয়ার্ল্ডের সব টিমের সাথেই পাকিস্তানের ঝগড়া হয়ে থাকে। ঝগড়া হয় না, এটা খেলার মধ্যে যে অ্যাগ্রেশন, সেটাই, এর সাথেই বন্ধুত্ব রয়েছে। রাত 6টার সময় যখন শেষ হয় ম্যাচ, তখন আমরা হাসি ঠাট্টা সবই করি। ওয়াসিম ভাই, এটা বলুন, ফিল্ডে যখন ইন্ডিয়া আর পাকিস্তান একসাথে খেলে, যেমনটা আপনি বলছেন যে খুব অ্যাগ্রেশন হয়, খুব পরিশ্রম করতে হয় একে অপরকে হারানোর জন্য, আর গালাগালিও হয়, তো কি গালাগাল দেন? আপনি এটা বিপ করে দেবেন, দের ইজ নো পয়েন্ট, এখানে বাচ্চারাও বসে আছে। না, বাট আই থিঙ্ক ইন্ডিয়ার বিরুদ্ধে ইটস আই এনজয় প্লেইং, আই অলওয়েজ এনজয়, বিকজ এতে খুব প্রেশার থাকে। ওই যে বলে না, অ্যাশেস হচ্ছে একটা বেস্ট সিরিজ দুনিয়ার, দের ইজ নো কম্পারিজন। ঘোড়ারা কি জানবে যে অ্যাশেস ওকে যেটা থাকে অ্যান্ড ওয়েল ডান, হেরে গেলে পরে 2 বছর ব্যাড লাক। আমাদের এখানে হেরে গেলে পরে 2 বছর ব্যাড লাক বলে না, ভাইসা ভার্সা, দুটো কান্ট্রির আর মধ্যে। যখন টিম হেরে আসে তখন লোকজন জুতোর মালা নিয়ে পৌঁছে যায়। হ্যাঁ, জুতোর মালা আরো কত কি নিয়ে পৌঁছে যায়। বাট আই থিঙ্ক ইটস আ ফান, মানে অ্যান্ড ওই প্রেশার বিল্ড হতে শুরু করে। আর 2 মাস আগে, এখন যখন ইন্ডিয়াকে পাকিস্তানে যেতে হবে, এখন থেকেই কথা চলবে তাদের ড্রাইভার, যে কেউ হোক, রিক্সাওয়ালা, মা বাবা, ভাই বোন, বন্ধু বান্ধব, ভাই হেরে যেও না, জানো হারবে না কিন্তু। তাই একটা প্রেশার কিন্তু বিল্ড হয় প্লেয়ারদের উপরে, হেরো না কিন্তু। সো ইটস আ বিউটি অফ ইট, দ্যাট হাউ উই কন্ট্রোল দ্যাট প্রেশার। আর যতদূর অ্যাগ্রেশনের কথা, ঠিক আছে, যেসব 2-1জন প্লেয়ারকে পছন্দ হয় না তাদেরকে গালাগাল দাও না। এখন টিমে অনেকেই থাকে যাদের ভাইস ভার্সা, আমাদের টিমেও থাকে, অনেকেই আছে। বাট সচিনের মতো প্লেয়ারকে, রাহুল দ্রাবিড়ের মতো যারা কিনা অনেক গ্রেট প্লেয়ার, গ্রেট অ্যাম্বাসেডার নিজেদের দেশের, তাদের আমরা কিছু বলবো না, বিকজ ওরা আমাদেরও কিছু বলে না বা আমাদের প্লেয়ারদেরও কিছু বলে না। সো এটা একটা পুরো সাইক্লিং হয়ে থাকে, যেটা সবাই ব্যবহার করে। কখনো কখনো এমনটা মনে হয় যে আপনি যবে থেকে খেলা ছেড়ে দিয়েছেন, প্রতিটা জিনিসে নিজের মতামত দেন, কমেন্ট করে থাকেন। এটা নিয়ে আমার কাছে কিছু অভিযোগ আছে, অনেক প্রশ্ন আছে, কিন্তু আমরা একটা ছোট ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর ওয়াসিম আকরামকে জিজ্ঞেস করব ওনার এক্সট্রা কমেন্টসের ব্যাপারে।
আপকি আদালতে আজ অভিযোগ আর প্রশ্নের ঘেরাটোপে রয়েছেন ক্রিকেট স্টার ওয়াসিম আকরাম। আপকি আদালতে পরবর্তী অভিযোগ ওয়াসিম আকরামের বিরুদ্ধে। আপকি আদালতে ক্রিকেট স্টার ওয়াসিম আকরামের উপর অভিযোগ হলো যে উনি প্রতি কথায় নিজের মতামত প্রকাশ করেন। ওয়াসিম সাহেব, যদি সাম্প্রতিক কথা বলি তাহলে আপনি আইসিসি সম্পর্কে এটা বলেছেন যে এতে শ্বেত চামড়ার ডমিনেশন রয়েছে। হ্যাঁ আছে, ভুল বলেছি কিছু? এহসান মানি আছেন, যিনি হ্যাঁ, পাকিস্তানের মানুষ। হ্যাঁ। আমি ওনার বয়ান পড়েছি। ওনার বক্তব্য হলো ওয়াসিম আকরাম এই জন্য এসব বলছে কারণ ও কিছু বোঝে না। আমাকে বলুন তো কতজন ইন্ডিয়ান আর পাকিস্তানি আইসিসিতে আছে? উনি বলছেন যে আমি নিজে অ্যাজ এ পাকিস্তানি আই অ্যাম অনার্ড বাই দ্য প্রিভিলেজ গিভেন টু মি টু লিড আইসিসি ইন ক্যারিং আউট রেসপন্সিবিলিটি টু অ্যাক্ট উইদাউট ফিয়ার অ্যান্ড ফেভার অন এনি নেশন। সো ওনার বক্তব্য হলো আমি একজন এটা বলছি না যে পাকিস্তানি শুধু পাকিস্তানি, ইন্ডিয়ান হোক, শ্রীলঙ্কান হোক, বাংলাদেশি হোক, এখন ওরা যে একটা টেস্ট ম্যাচ খেলে রিটায়ার হয়ে যায়, তারপর ওখানে জব পেয়ে যায় লক্ষ লক্ষ পাউন্ড সালের। যে আমাদের ক্রিকেটার যারা 5-5টা টেস্ট ম্যাচ খেলছে, 20-20টা খেলেছে, তাদের এখানে কেন টাকা হয় না? ওয়াই? আই হ্যাভ নাথিং এগেনস্ট আইসিসি। আমি এখানে কোনোদিনও চাকরি করবো না আইসিসিতে। আমি সেটা বলি যেটা কেউ বলে না, এই জন্য আননেসেসারি কমেন্টসে বলে। এখন শাবির আহমেদ 4বার অ্যাকশন, প্রথম যখন অ্যাকশন করলো ক্লিয়ার হলো, দ্বিতীয়বার অ্যাকশন করলো ক্লিয়ার হলো, তৃতীয় অ্যাকশন করলো আবার ক্লিয়ার, তারপরে ওর অ্যাকশন সাসপেক্ট করে দেওয়া হলো। ভাই, আরে আপনি তো একবার করে দিয়েছেন একটা ছেলেকে ক্লিয়ার, তাই না? সো জাস্ট লেট হিম প্লে হিজ ক্রিকেট। বারবার ও ওয়ান্স ইউ সেন্ড ইট টু অস্ট্রেলিয়া বায়োমেকানিক্স, যেটাই হোক, এই হাই গ্যাজেটে যে নাম বলে, যা সম্পর্কে আমি কিছুই জানি না, সেটা পড়িয়ে যখন ওকে ক্লিয়ার করে দিয়েছে, তাহলে পরে কেন এই বেচারাকে জ্বালাতন করছেন? ভাইস ভার্সা গোস ফর হরভজন, শোয়েব মালিক। আমাদের এখানে তো সেখানে কারোর মধ্যে, আপনি আমাকে বলুন না যে কোনো বিদেশি প্লেয়ারকে কখনো এইভাবে ট্রিট করা হয়েছে কি? আপনি বলছেন যারা হোয়াইট স্ক্রিন প্লেয়ার রয়েছে তাদের সাথে এরকম ব্যবহার হয় না। হ্যাঁ, আমি এটাই বলেছি। আর আমাদের এখানে আমরা বলি না ক্রিকেটাররা এরকম পরিস্থিতিতে। আমি কেন বলছি? আমি কি নিজের জন্য বলছি নাকি আপনি ভবিষ্যতে আমাদের লোকজন ইন্ডিয়া পাকিস্তান থেকে আইসিসিতে জব পাক, কেউ রিপ্রেজেন্ট করুক আমাদের দেশকে, ব্যাস কিন্তু এটাই চাই। আইসিসির যিনি প্রেসিডেন্ট রয়েছেন তিনি হলেন এহসান মানি। উনি পাকিস্তানি, উনি এশিয়ান, উনি তো কোনো শ্বেত চামড়ার না, নন। উনি এশিয়ান নয়, উনি ওখানে থাকেন, ইংল্যান্ডে 25 বছর ধরে রয়েছেন। উনি হলেন ব্রিটিশ। ইজ ওনাকে রিপ্রেজেন্টেড বাই হ্যাঁ, পাকিস্তান। ওনাকে আপনি পাকিস্তানি মনে করেন না? না, আমি সেটা বলতে চাইছি না। উনি এখানে থাকেন না, এটাই বক্তব্য। উনি পাকিস্তানের ফার্স্ট ক্লাস কি জানেন না, ওখানকার কালচারের ব্যাপারে কিছু জানেন না, সেখানকার জায়গার ব্যাপারে জানেন না, পিসিবি কি জানেন না। আমি এটা বলতে চাই। উনি বলেছেন যে ওয়াসিম আকরাম যে বয়ান দিয়েছে, ইন দিস কমেন্টস উইল নট টু ডু এনি গুড টু গেম অ্যান্ড অফেন্সিভ ইভেন টু দোজ এশিয়ান হু আর ইনভলভড ইন দ্য আইসিসি। দিস অনলি কাপল আই নো। আমার ব্যাপারটা হলো আমি কিন্তু আইসিসির এগেনস্টে নই, আর সেটা আমি কখনো বলতেও চাইছি না। আমি শুধু, যদি এহসান মানি না হতেন, অন্য কেউ হতো, তবু আমি তার বিরুদ্ধে এরকমই বলতাম। এখন দে ক্যান আউট উইথ নিউ রুল, বিকজ ইন দ্য এন্ড ওনার কমিটিতে যেই থাকুক না কেন, একটা 15 ডিগ্রি রুল নিয়ে এসেছে। বলার যদি 15 ডিগ্রি পর্যন্ত বেন্ড করে, তাহলে তার থেকে বেশি সেটা জার্ক হচ্ছে। এখন আমি 15 ডিগ্রি আমিই বুঝি না, তাহলে এই সাধারণ মানুষ কি করে বুঝবে? এখন আম্পায়ার ফিল্ডে 15 ডিগ্রি কিভাবে দেখবে? সো ভাই, যেখানে দিস টু থিংস, ওয়াকারের বলা একটা কথা আছে, ওয়াকার ইউনিসের, আইদার ইউ জার্ক অন আইদার ইউ ডোন্ট, দেয়ার ইজ নো ইন বিটুইন। হয় আপনি জার্ক করুন বা আপনি করবেন না। সো সিম্পলিফাই করুন যাতে মানুষ বুঝতে পারে। আর প্লেয়াররা যদি নিজেদের শুরুতে, ক্যারিয়ারের শুরুতে যদি ধরে ফেলতে পারেন যে ওর সাসপিশিয়াস অ্যাকশন রয়েছে, সেটা ঠিক হচ্ছে না, তাহলে ওকে আপনি ব্যান করুন। মুরলি ধরেন 400টা টেস্ট উইকেট নিয়েছে, তারপর ওকে আবার বলা হচ্ছে যে ও জার্ক করছে। তারপর যেটা হলো, যখন মানুষ ওকে জ্বালাতন করতে শুরু করলো, আর যখন মুরলীধরন খেলেছিল, তখন কারোর কোনো চিন্তাই ছিল না। আপনার মতে কি সৌরভ গাঙ্গুলিকে ব্যান করাটাও অন্যায় ছিল? আমি ওই ঘটনাটা দেখিনি, সেটা অনেকটাই বেশি ব্যান করে দিয়েছে। আই থিঙ্ক 2-1টা ম্যাচের জন্য ব্যান করতো, সেটা ঠিক থাকতো, তাই না? আই থিঙ্ক হি ওয়াজ ব্যান্ড ফর 6 ম্যাচেস। এতটা অফেন্স ওনার ছিল না, যার জন্য ওনাকে ব্যান করে দেওয়া হলো। আর তার রেজাল্ট হলো যে ওনার হাত থেকে ক্যাপ্টেনশিপও চলে গেল। হ্যাঁ, একদম। আই থিঙ্ক 6টা ম্যাচ খেলালো না, তারপর যে ক্যাপ্টেন ছিল সে ভালো খেললো, টিম ভালো খেললো। তাহলে অবভিয়াসলি অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো তো আমাদের স্ট্রাকচার নয় যে 1 বছরের জন্য ক্যাপ্টেন করে দেওয়া হয়েছে আর চেঞ্জ হবে না। এখানে স্ট্যান্ড ইন ক্যাপ্টেন 6টা ম্যাচ জিতে যাবে, তাহলে পরেরটা বাইরে, পরের ক্যাপ্টেন বাড়ি। সো ইটস ডিফারেন্ট কালচার অল টুগেদার। কিন্তু আপনার স্টেটমেন্ট আমি পড়েছি, আপনি বলেছেন যে সৌরভ গাঙ্গুলি এখন বদলে গেছে, স্টাইল বদলে গেছে, স্লিপিং ক্যাপ্টেন হয়ে গেছেন, এমন মনে হয় মাঠে ঘুমিয়ে আছেন। সেটা আমি নয়, গোটা প্রেস বলছে, কিন্তু পারফরমেন্স দিতে পারছিল না, ফিল্ডিং ঠিকঠাক হচ্ছিল না। সো অ্যাজ এ ক্যাপ্টেন ইউ হ্যাভ টু লিড ফ্রন্ট থেকে। সৌরভ গাঙ্গুলির আজ থেকে 6 বছর আগে যে এনথুসিয়াজম চোখে পড়তো, সেটা দেখতে পাওয়া যাচ্ছিল না। তাই আমি এই কারণে বলেছি, যাতে ওর একটুখানি কনফিডেন্স বাড়ে, বা আমাকে 2-1টা গালাগাল দিক আর পরিশ্রম করতে শুরু করে দেয়। এখন নেটে 2 ঘন্টার পর 2 ঘন্টা বোলিং করছি যখন প্রেসার আসে,
তখন আই রেস্ট মাই পয়েন্ট দেয়ার। সৌরভ গাঙ্গুলি কখনো আপনার বলকে ধুয়ে দিয়েছেন? আরে হ্যাঁ, একটা ম্যাচ আমাদের ওই স্টার স্পোর্টস দেখায় না গত 1 বছর ধরে, সেখানে আমার ধোলাই হচ্ছে ওই একটাই ম্যাচ দেখায় না। যদি আপনাকে বলা হয় ইন্ডিয়ান টিমের ক্যাপ্টেন আপনাকে বেছে দিতে হবে, তাহলে আপনি কাকে বাছবেন? সচিন তেন্ডুলকরকে, রাহুল দ্রাবিড়কে, সৌরভ I think গাঙ্গুলিকে? Sachin tried twice and he enjoy his game and I think he does not win pressure. ও বড় বড় রেকর্ড ভেঙেছে। আর সৌরভ গাঙ্গুলি I think ও নিজে ক্যাপ্টেন্সিও করেছে অনেকগুলি ম্যাচে, দ্য হাইয়েস্ট মানে সবচেয়ে ভালো ক্যাপ্টেন মানে জেতার দিক থেকে বলতে গেলে। আর এখন রাহুলের সময় হি ইজ এ গ্রেট প্লেয়ার, and he is doing a good job. আপনার কি মনে হয় যে ইরফান পাঠান এমন একজন ব্যক্তি যে পরবর্তী সময়ে গিয়ে যাকে আমরা ওয়াসিম আকরামের সমতুল্য ক্রিকেটার বলতে পারবো? আমি এই জিনিসটাকে একদম ডিফার করি। নট ইরফান পাঠান, যে ইটস টু আর্লি, ইউ কান্ট কম্পেয়ার হিম উইথ আইদার কপিল দেব অর আইদার এনিওয়ান এলস। দ্য গাই হ্যাজ এ ট্যালেন্ট, হিজ এম শুড বি যে ও ইন্ডিয়ার সাথে আরও 12-15 বছর খেলবে। এখানে ইন্ডিয়াতে প্রবলেম হলো যে আপনারা প্লেয়ারকে একটা ইনিংসের পর থেকে তাকে গ্রেট ম্যানের সাথে মিলিয়ে ফেলেন। দিস ইজ ট্রু, এত স্পন্সরশিপ আসে আর ছেলেটা একদম ঘাবড়ে যায় যে আরে ভাই আমি তো অনেক বড় স্টার হয়ে গেছি। তাদের পক্ষে এটা ভালো হয় না। যদি ইরফান নিজে থেকেই মনে করে যে তাকে 15 বছর খেলতে হবে, অবভিয়াসলি হি ক্যান রিচ, হি ইজ ব্যাটিং ওয়েল নাও, অনেক উইকেট পেয়েছে, উইকেট পাচ্ছেও অনেক, কিন্তু এখন আরও 15 বছর খেললে তবে তো বুঝতে পারবে। 5 বছর পর জানা যাবে ইরফান আইদার যে আমার থেকেও ভালো বোলার বা কপিল দেবের সমান জায়গা নিতে পারবে কিনা। ইটস টু আর্লি টু কম্পেয়ার। কি কারণ যার জন্য আপনার মনে হয় যে আজকাল দুটো ম্যাচ যদি রান করে নেয় বা উইকেট নেয় আর নেওয়ার পরেই তার মাথাটা একটু ঘুরে যায়? অবশ্যই মিডিয়া যখন প্রেস অ্যাটেনশন পাওয়া যায়, মিডিয়ার ফ্রন্ট পেজে ছবি ছাপানো হয়, তারপর যেখানে যায় পাবলিক ছেঁকে ধরে, তার উপর স্পন্সর আসতে শুরু করে দেয়, তখন একটু রিল্যাক্স হয়ে যায়। ঠিক আছে, এখন আমি আমাকে কেউ আর নড়াতে পারবে না, তাতে কিছুটা তফাৎ হয়। আর পাকিস্তানের একটু ডিফারেন্ট, যেখানে প্লেয়াররা বেশি দিন এই কারণে খেলে সেখানে কেউ লিফটই করায় না, প্লেয়ারদেরকে স্পন্সর খুঁজতে হয় যে দয়া করে নিয়ে নাও কেউ, এখানে লাইন লেগে থাকে। সো দের ইজ এ ডিফারেন্স। যখন কোনো জিনিস পরিশ্রম করে পাওয়া যায় তখন আপনি তার জন্য বেশি পরিশ্রম করেন। এটা আমার আছে। এখানে ইন্ডিয়াতে যে এখানে একদম একটু গ্যাপ দেয়। কোনো ছেলে যদি ভালো খেলে তাহলে 2 বছর তাকে দেখে স্পন্সররা তার পেছনে দৌড়ায়। ইট উইল বি গুড ফর দ্য বয় হু ক্যান রিপ্রেজেন্ট দ্য কান্ট্রি ফর আ লং টাইম। কি পরামর্শ দেবেন আপনি? মহেন্দ্র সিং ধোনি আছেন, ইরফান পাঠান আছেন, এনারা সবাই ইয়াংস্টার যারা একদম। ভালো খেলছে, যারা ভালো স্পন্সরশিপও পাচ্ছে। বীরেন্দ্র সেহবাগও আছে এই লিস্টে। তো কি পরামর্শ সেহবাগ দেবেন? ইজ ওভার ইট নাও। হি প্লেড অ্যাবাউট 40 অর টেস্ট ম্যাচেস, ওর 50 এভারেজ আছে। সো আই থিঙ্ক ও ফার্স্ট ক্যাটাগরিতে চলে এসেছে। বাট বাকি দুজনের জন্য আমার পরামর্শ হলো এটাই যে ওদের জন্য বাকি এখন এইটুকু। আই নো ইটস ভেরি ডিফিকাল্ট কোনো ভালো স্পন্সর অফার আসলে সেটাকে রিফিউজ করা। রিফিউজ তো করবে না, বাট নিজের খেলায় মনোযোগটা দিক। পারফরমেন্স করলে পরে সবকিছু তাদের কাছে চলে আসবে। এভরিথিং দে ড্রিমড অফ উইল কাম টু দেম। ইন আ পার্ট অফ দ্য ওয়ার্ল্ড ক্রিকেট ইজ রিলিজিয়ন। তাই 1-2 বছর পারফরমেন্স কনসিস্টেন্ট করুক, এভরিথিং উইল কাম টু দেম। 10 গুণ বেশি আসবে। ওয়াসিম ভাই, এই সমস্ত কন্ট্রোভার্সি অ্যালিগেশন দেখার পর আমি একটা ছোট্ট জিনিস আপনাকে জিজ্ঞেস করতে চাই। আর এই প্রশ্নটা যদি আমাদের সুনীল গাভাস্কার সাহেবকে দেখছেন, যতজন পুরনো ক্রিকেটার তাদের এতগুলো রেকর্ড বানিয়েছেন পিসিবির মধ্যে আর আমাদের বিসিসিআই এর মধ্যেও, যারা ক্রিকেটের কে থেকে মানে স্পেলিং শুরু করে, তারা যদি ক্রিকেটকে হ্যান্ডেল করতে থাকে আর আপনারা চুপচাপ বসে থাকেন, শুধু প্রেস কমেন্টই করেন, তাই আমার এটা সবসময় মনে হয় যে পাকিস্তান আর ভারতের পক্ষে ধার করা জীবন হবে এটা, এতে ক্রিকেটের উদ্ধার হবে না। একদম ঠিক বলেছেন, এরকমই বলা উচিত। কাউকে যদি কেউ ভুল করতে দেখে, আমি বলেছি তাই আমাকে আদালতে ডেকে পাঠানো হয়েছে। অ্যাটাকিং মি যে আমি ঠিক আছে, আননেসেসারি সবাই কথা মিলে বলি। বলুন। যেমন ESPN আর স্টার স্পোর্টসেও আপনার মতো স্টারেরা একসাথে রয়েছেন, আপনারা সবাই মিলে কেন বলেন না? আমি বিশ্বাস করি যে আমাদের মতো টপ প্লেয়ারদের বলাটা দরকার। যদি কোনো প্লেয়ারের সাথে অন্যায় হয়ে থাকে বা যদি ক্রিকেট বোর্ড অন্যায় করে থাকে, তাহলে উই শুড পিক আউট। এতে অনেকটাই কাজ হবে, মানুষে বুঝবে যে কি হচ্ছে। কিন্তু আমাদের এখানে বলা হয় না। আমি এই কিছুক্ষণ আগে বললাম যে আমাদের এখানে আই থিঙ্ক ঘাবড়ে যায় বা মেবি তারা হয়তো কন্ট্রোভার্সির মধ্যে পড়তেই চায় না। বাট দে শুড গিভ দেয়ার ওপিনিয়ন, রাইট অর রং, দে শুড গিভ দেয়ার ওপিনিয়ন। এখন এমন কিছু অভিযোগ রয়েছে যেগুলো আপনার জীবনের সাথে সরাসরি জড়িত। এটা নিয়ে আমরা আসবো একটা ছোট্ট ব্রেকের পর। ওয়াসিম আকরামের উপর জনতার মোকদ্দমার আরও এক পর্ব একটা ব্রেকের পর। আপকে আদালতে আমরা জনতার তরফ থেকে মোকদ্দমা চালাচ্ছি, সাফাই চাইছি ওয়াসিম আকরামের কাছে। আপকে আদালতে পরবর্তী অভিযোগ ওয়াসিম আকরামের উপর। আপকি আদালতে ক্রিকেট স্টার ওয়াসিম আকরামের উপর অভিযোগ হলো যে উনি গ্ল্যামারের পেছনে দৌড়ন। এটাকে আমি এভাবেও বলতে পারি যে গ্ল্যামার আপনার পেছনে দৌড়য়, আপনার ইমেজটা প্লেবয়ের মতো। গ্ল্যামার কার পছন্দ নয়? বাই দ্য ওয়ে, আপনি পছন্দ করেন না?
কিন্তু যখন আপনি ক্রিকেট খেলতেন তখন তো আপনার ভালো মতো প্লে বয়ের ইমেজ ছিল, আপনার ভালো লাগতো? প্লে বয় ইমেজ কেন ছিল আমার? আমি বিবাহিত ছিলাম, তাহলে প্লে বয় ইমেজটা কেন? You tell me. এই জন্যই তো প্রশ্নটা বেশি উঠে আসে। অবশ্যই গ্ল্যামার কিছুই ছিল না, যেতাম, বন্ধু বান্ধব ছিল, পার্টিতে গেছি, নর্মালি সবাই তো আমি যায়। শুনেছি যে টি শার্ট পরতেন, তাকে লেখা থাকতো বিগ বয়েস প্লে অ্যাট নাইট। এটাও আমার মনে হয় আপনি পাকিস্তান প্রেসে পড়েছিলেন। আই থিঙ্ক আপনারা দেখেছেন হয়তো, আমি কখনো এরকম টি শার্ট পরতেই পারি না, মনে হয় না আমি এরকম মানুষ। মধ্যপ্রদেশের বুরহানপুর জেলার 4 ছেলে মেয়ের মা ওয়াসিম আকরামের জন্য পাগল। আর এটা লেখা হয়েছে যে উনি ধ্যান জ্ঞান হারিয়ে ফেলেছেন আর উনি ওয়াসিমকে নিজের স্বামী মনে করেন। এতে তো তো এতে কোথায় আমি গ্ল্যামার স্টার হলাম সেটা বলুন তো? না, বাট আমিও পড়েছি এটা, আমিও খবরটা দেখেছি, পড়েওছি একদম। আর ওনাকে আমার এই একটা উপদেশ, যদি উনি কোনোদিন প্রোগ্রামটা দেখেন, আমি বিবাহিত, 2 ছেলে মেয়ে রয়েছে, আপনিও বিবাহিত, নিজের স্বামী আর সন্তানদের সেবা করুন। এবার আমার ছবিটা দেখা ছাড়ুন আপনি। এখানে তো এটা লেখা আছে যে ওয়ানডে ম্যাচ টিভিতে দেখার পর আকরামের প্রতি উনি এতটাই প্রভাবিত হয়েছেন যে ওনাকে স্বামী মেনে নিয়েছেন আর প্রেমে হাবুডুবু খেতে খেতে নিজের রিটায়ার্ড সরকারি কর্মচারীর সাথে বিবাহ বিচ্ছেদ করেছেন। আই ক্যান ইম্যাজিন ওনার পুয়ার হাজব্যান্ড কোন স্টেট দিয়ে গিয়েছিল ভাই। বাট আই থিঙ্ক মানে আমি যেটা আগে বললাম যে ওনার কাছে আমার রিকোয়েস্ট, উনি নিজের ফ্যামিলির দিকে আর ছেলেমেয়ের দিকে কনসেন্ট্রেট করুক। 4টে ছেলেমেয়ের খেয়াল রাখাটা খুবই কঠিন কাজ। যদি উনি 4 ছেলে মেয়ের মা না হতেন, কোনো 18-19 বছরের মেয়ে হতেন, তাহলে আপনার কমেন্ট কি হতো? তাহলে পরে হয়তো ভাবতাম। আমি এটাও পড়েছি যে আপনাকে একটা ফিল্মে রোল অফার করা হয়েছিল, ইন্ডিয়ান ফিল্মে পূজা ভাট একটা রোল অফার করেছিলেন। হ্যাঁ, ওটা প্রায় 1.5 বছর আগেকার ঘটনা। তো তখন আপনি ভাবেননি? আমি বাকি ক্রিকেটারদের ফিল্ম দেখেছি, বিশ্বাস করুন না। আমি সচিন, আমি অজয়ের ফিল্ম দেখেছি, একটা ফিল্মের পর দ্বিতীয়বার আর অফার আসেনি। মহসিন খানের দেখেছি, সন্দীপ পাটেলেরও দেখেছি। অ্যাক্টিং ইজ এ প্রফেশন and it's maybe it's more hard working profession than cricket. You have to learn something about it and you have to start from scratch. ইমাজিন ওয়াসিম আকরাম যে ক্রিকেট খেলতো, সে 40 বছর বয়সে বন্ধুদের মধ্যে কোমর দোলাচ্ছে আর সে জানেই না যে অ্যাক্টিং কি জিনিস। সো আই ডোন্ট থিংক সো ইটস মাই কাপ অফ টি। অভিনয়ের উপর আমার শ্রদ্ধা আছে, তবে অভিনয় আমার কাজ নয়। আপনি খুবই সাহসের সঙ্গে এদের সবার ফিল্ম দেখেছেন। আমি তো এদের মধ্যে একজনের ফিল্মই দেখেছিলাম, তাও আবার আধ ঘন্টা বেশি দেখতে আমি পারিনি। মানে বিটস এন্ড ববে দেখেছি, একটু একটু করে দেখেছি, বাট দেখেছি। বাট ইউনো, যখন ক্রিকেটাররা করে তখন আপনি খুব এক্সাইটেড হন যে ও তো ক্রিকেটার কি করে দেখছে। দ্যাটস ওয়াই টিমে একসাথে বসে আনিয়ে দেখেছি যে ফিল্ম, তারপর ঠাট্টাও করেছি। সো আই ক্যান ইমাজিন যদি আমি করতাম তাহলে বন্ধুরা আমার সাথে কি করতো, তাই না? আমাদের কাছে সময় কম আছে, তো কুইকলি। হ্যাঁ, থার্ড রোতে। আপনার মতন বলার এখন অব্দি ইন্ডিয়ান টিমে কেন নেই? কত? আপনার মতো বলার ইন্ডিয়ান টিমে কেন নেই? বাবু এবার আসছে, তোমার কাছে একটা নতুন ছেলে আরপি সিং আছে, তারপর ইরফান পাঠান আছে, জাহির খান তো ফার্স্ট ক্লাসে 5টা ম্যাচে 30টা উইকেটও নিয়ে নিয়েছে। ওকেও তো পিক করছো না, এখন কি করা যাবে বলো? ইউ হ্যাভ, তোমার বোলাররা, তোমরা অভিযোগ করতে পারবে না যে ফার্স্ট বোলার ইন্ডিয়াতে আসছে না। এখন যেমন উইকেট তৈরি হচ্ছে বাবু, আমার মনে হয় যে ফার্স্ট বোলার আসতে পারবে। আই মিন ওই ডেড উইকেট তৈরি করতে টেস্ট ক্রিকেটে ক্রিকেট দেখতেও ভালো লাগে না, ওই স্পিনার পিনার একসাথে আউট করে দেওয়া হয়। তাই ফার্স্ট বোলার এখন কি করে আসবে এখানে? ইউনো, ইন্ডিয়া পাকিস্তানে এবার দেখুন ইংল্যান্ডের, অলদো পাকিস্তান জিতে গেছে বাট উইকেটগুলো ডেড। ওটা তো লো স্ট্র্যাটেজি বানানো ছিল। বাট এখানে আমি আজ পর্যন্ত গ্রিন উইকেট তোমাদের দেশে কখনো দেখিনি, যখন থেকে আমি 20 বছর ধরে খেলছি। সো অবভিয়াসলি পিপল উড প্রেফার টু বি আ স্পিনার দেন আ ফাস্ট বোলার। ওয়াসিম স্যার, আমি এটা জিজ্ঞেস করতে চাই যে 99-এ যে ইন্ডিয়া পাকিস্তানের টেস্ট ম্যাচ হয়েছিল ফিরোজ শাহ কোটলায় দিল্লিতে, হ্যাঁ। সেখানে আমাদের অনিল কুম্বলে স্যার 9টা উইকেট নিয়েছিলেন। হ্যাঁ। আর লাস্ট উইকেটের জন্য আপনি আর ওয়াকার ইউনিস স্যার ক্রিজে ছিলেন। আর আমি এমন শুনেছি যে ওয়াকার স্যার আপনাকে এটা বলেছেন যে রান আউট হয়ে যাও, যাতে লাস্ট উইকেট ওরা না পায়। তখন আপনি জেনে শুনে নিজের উইকেট ওদের দিয়েছিলেন। না, জেনে শুনে দেওয়া হয়নি। ওয়াকার কেম টু মি, সাজেশন ছিল যে রান আউটের চান্স নেওয়া, আমি আউট হয়ে যাই, বাইরের হোয়াইট বলে শ্রীনাথ ওভার করছিল, হোয়াইট বল করছিল, তো ওয়াকার একটা পুলও মেরেছিল, ক্যাচ হয়নি, ওই ফিল্ডারটা ধরেনি, মানে এদিক ওদিক করে দিয়েছিল যাতে কুমলে 10 নম্বর উইকেটটা পেয়ে যায়। আমি বললাম ওয়াকার, আই মিন জেনুইনলি উই আর জাস্ট ডিসকাসিং, ইট ওয়াজন্ট হিজ আইডিয়া যে আমি এরকম করি, জাস্ট জোকিং। আর আমি বললাম যে উইকি, এটা হলো ভাগ্য, যদি ওর ভাগ্যে 10 নম্বর উইকেট লেখা থাকে না তাহলে ও পাবেই, যদি না লেখা থাকে আমি ওর বলে আউট হব না। আমি ওয়াজ ফেসিং হিম, আমি বললাম আমি আউট হব না, এটা আমি লিখে দিচ্ছি। নেক্সট বলে আমি তারপর আউট হয়ে গেলাম। আর ওয়াকার, ও
আর ওয়াকার গোটা রাস্তা আমার দিকে তাকিয়েছিল এইভাবে, আপনি কি কথা বলেছিলেন ওয়াসিম ভাই? আমি বললাম ভাই কপালে ছিল পেয়ে গেছে, বাট দ্যাটস ওয়াই আই এম সেইং ইটস নট স্পোর্টসম্যান স্পিরিট যে আপনি এমন কথা বলবেন। তাই 10টা উইকেট নেওয়ার ওর যে লাকটা ছিল বা কপাল ছিল, কামলে একজন গ্রেট বোলার, আরো অবশ্যই ডিজার্ভলি এমন পেয়েছে। কোনো কাজ আছে যেটা আপনি মনে করেন যে এটা আপনার জীবনের মিশন, যেটা আমি সম্পূর্ণ করব, আর এখন ক্রিকেটে আমার ক্যারিয়ার সম্পূর্ণ হলো? হ্যাঁ অবশ্যই, লাইক ইউ নো আই এম টাইপ 1 ডায়াবেটিক, ইনসুলিন ডিপার্টমেন্ট ফ্রম লাস্ট 10 ইয়ার্স। আমাদের কালচারে ডায়াবেটিক হওয়া হলো একটা ট্যাবু, মানে মানুষ লুকিয়ে রাখে। এটা হলো এমন ডিজিজ যেটা নিয়ে আপনি জীবনে হাসি খুশি থাকতে পারবেন, আপনি ব্লাড সুগারকে কন্ট্রোলে রাখবেন, হেলদি খাবার খান, আপনি এক্সারসাইজ করবেন। আর ইউনো আমাদের এখানে আমি অনেকবার শুনেছি যে আর কিছু মেয়েদের সাথে দেখা হয়েছে যাদের সম্বন্ধ ভেঙে গেছে ডায়াবেটিস হওয়ার জন্য, ভাইস ভার্সা ফর ছেলেরা। আমি ইন্ডিয়ার 10টা সিটিতে গেছি। আই এম এ ব্র্যান্ড অ্যাম্বাসেডার ফর রস ডায়াগনস্টিক ইন ইন্ডিয়া। আই হ্যাভ বিন টু 10 cities, all the big cities where I met all the juvenile diabetes kids. এবার একটা বাচ্চা, 5 বছরের বাচ্চা হলো কিড ডায়াবেটিক, তাকে সারা জীবন প্রতিদিন 3টে ইঞ্জেকশন নিতে হবে, 3 ইঞ্জেকশন আ ডে, অল হিজ লাইফ। তার বাবা মা কি অবস্থায় থাকবে, বাচ্চাটাকে কিভাবে এক্সপ্লেন করবে যে বাবু আমরা কি করব, তোমাকে কেন এটা করতে হচ্ছে? তা বাচ্চাদের সঙ্গে দেখা করে, ডায়াবেটিক পেশেন্টের সঙ্গে দেখা করে তাদের মোটিভেট করব যে আমি যদি জীবন কাটাতে পারি তাহলে তোমরা কেন কাটাতে পারবে না? আই থিঙ্ক এর থেকে বড় আমি কিছু করতে পারবো না ইন্ডিয়া আর পাকিস্তানে। আপনি এটা বলেছেন যে যখন আপনি ক্রিকেট খেলতেন, বোলিং করতেন, যার জন্যে খুবই শক্তির প্রয়োজন হয়, সেই সময়ও আপনি ডায়াবেটিক ছিলেন? হ্যাঁ, গত 10 বছর ধরে আমার যখন ডায়াবেটিস হলো, আই ওয়াজ 13 years old in 1907। আর অবভিয়াসলি আমি খুবই ডাউন ছিলাম। ভাই আমি কেন, আমাদের এখানে কথায় বলে না, আরে মিষ্টি খাই বলে সুগার হয়ে গেছে, নাথিং টু ডু উইথ মিষ্টি, অ্যাওয়ারনেস নেই। আর মোটা হওয়া, আমি তো মোটেও ছিলাম না, যে এক্সারসাইজ করতাম না, তো আমার তো কাজই হলো 24 ঘন্টা এক্সারসাইজ করা। সো ইট ওয়াজ টোটালি রং কনসেপ্ট, আমি জানতামই না যে ডায়াবেটিস কি। নাও আই গট টু নো যে এটা কি, কেন হয়, এটা কি জেনেটিক নাকি টেনশন রিলেটেড। ওয়ান্স ইউ হ্যাড ইট, ওয়ান্স ইউ আর ডায়াবেটিক, দেন ইউ উইল বি ডায়াবেটিক অল ইউর লাইফ। মাই মোটো অফ লাইফ ইজ আই এম গনা লিভ লঙ্গার। দ্য রিজন যে আমি হেলদি খাবার খাবো, এক্সারসাইজ করবো, আর টেনশন ফ্রি। আমি এই জন্য টেনশন নিই না, আননেসেসারি টেনশন আমি এই জন্যই নিই না। আই থিঙ্ক দিস ইজ মাই মেসেজ টু অল অফ দ্য পিপল। আর আমাদের দেশে মাল্টি ন্যাশনাল কোম্পানিও, আননেসেসারি বলছি না, যে আমি যেটা বলছি ঠিক বলছি, মাল্টি ন্যাশনাল কোম্পানি যারা নিজেদের লোকজনের কাছ থেকে টাকা ইনকাম করে, 1%ও নিজের গরিব মানুষদের যদি ফেরত দিয়ে দেয় তাহলে তাদের ওষুধের খরচা চলে যাবে। আমাদের গ্রামে দেখুন যাদের ডায়াবেটিক ব্যথা হয় না এখনো পর্যন্ত, আমি যখন দেখেছি যে ডায়াবেটিক there is no pain, when you have pain where the kidney fail and something we gone, সো তারা তো বেচারা জানেও না যে ডায়াবেটিক ইন্ডিয়া পাকিস্তানে থার্ড ছোট গ্রামে একটা আসলে ঠিক কি এটা। সো নেক্সট টিপ ইজ টু ইন্ডিয়া পাকিস্তানের ছোট শহরে গিয়ে আই উইল টেক দ্য কার্ডিওলজিস্ট উইথ মি, আই উইল টেক দ্য ডায়াবেটোলজিস্ট উইথ মি। সারাদিন তাদের চেকিং করানো হোক, যারা ডায়াবেটিস তাদের বলুক, আর তারপর তাদের চিকিৎসা করানো হোক, দেন অ্যান্ড দেয়ার ইনসুলিন প্রোভাইড করা হোক, ইট উইথ দ্য হেল্প অফ রস। একটা কোম্পানি যে এসে একটু সাহস দেখিয়েছে যে এতগুলো প্রফিট থেকে 2% নিজের নেশনকে ফেরত দিয়ে দেবে, সো আই থিঙ্ক ইটস আ গ্রেট এফার্ট। আপকি আদালতে আজ আমরা অভিযোগ আনলাম পাকিস্তানের ক্রিকেট স্টার ওয়াসিম আকরামের উপর। আমরা একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর শুনব জনগণের জাজ কল্যাণকরের ফয়সালা। আপকি আদালতে আজ আমরা অভিযোগ আনলাম, আমরা সাফাই চাইলাম পাকিস্তানের ক্রিকেট স্টার ওয়াসিম আকরামের কাছে। এখন সময় হলো আজকের মোকদ্দমার, আজকের জাজ কল্যাণকরের রায়দানের। ওয়াসিম আকরাম প্রতিটা অভিযোগের আগেনস্টে খুবই ভালোভাবে ডিফেন্স করেছেন আপনি, উইথ আ লট অফ ট্রান্সপারেন্সি, ফোর্থরাইটনেস অ্যান্ড সেন্স অফ হিউমার। আপনার ডায়াবেটিসের জন্য যে ক্রুসেড আছে, উইচ ইজ অ্যাওয়ে ফ্রম ক্রিকেট, সেটা খুবই প্রশংসনীয়। এই আদালত ওয়াসিম আকরাম বাবুকে সসম্মানে মুক্তি দিয়ে দিচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই আশা নিয়ে যে যতটা দুর্দান্ত বোলিং ওয়াসিম আকরাম করেছেন, যতটা অসাধারণ ব্যাটিং উনি করেছেন, ততটাই অসাধারণভাবে ডায়াবেটিসের ক্যাম্পেইনকে পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে দেবেন, আর বিশেষ করে ভারত আর পাকিস্তানের মানুষের উপকার করবেন। আজকের মোকদ্দমা এখানেই শেষ করছি। পরের সপ্তাহে দেখা হবে এক নতুন ব্যক্তিত্বের সাথে, এক নতুন মোকদ্দমা নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।